আগামী ১৯ জুলাই ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এ উপলক্ষে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে স্টেডিয়াম ও আশপাশের এলাকা। বাংলাদেশ মাঠের খেলায় না থাকলেও এবার উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সুযোগ পেয়েছেন ফিফা বিশ্বকাপের ভলান্টিয়ার হিসেবে কাজ করার। বৃহস্পতিবার এবারের ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধন হয়েছে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ছাড়াও এই মাঠে আরও 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে মেটলাইফ স্টেডিয়ামের আশপাশের বিশাল এলাকা। ফুটবলের এই মহারণে নেই বাংলাদেশ, তবে এবার উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বিভিন্ন ভেন্যুতে থাকবেন ভলান্টিয়ার হিসাবে। আমি স্বেচ্ছাসেবক হিসাবে এর মধ্যে আমি আজকে সকালে খবর পেলাম বেশ কয়েকজন বাংলাদেশিও সুযোগ পেয়েছেন, তারাই আমার সাথে যোগাযোগ করলেন। তাদের সাথে হয়তো দেখা হবে এবং আমি মনে করি এটা আমাদের জীবদ্দশায় তো বটেই, এটা একটা বড় এক্সাইটিং জিনিস। ষাটঊর্ধ্ব সাংবাদিক ইব্রাহিম চৌধুরী ভলান্টিয়ারের সুযোগ পেয়ে খুশি। জীবদ্দশায় বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। আই এম ভেরি মাচ এক্সাইটেড এবং আমি মানে কালকেই আমার প্রথম খেলার দিনই, এবং আমি নানানভাবে এই তথ্য সংগ্রহ করব। শুধু যে খেলার মানুষ, উত্তেজনা, বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে এবং নিউ ইয়র্কের যে নিউ জার্সি মিলে খালি যে স্টেডিয়ামে উৎসব হচ্ছে না, বিভিন্ন জায়গায় উৎসব হবে। এই সময় বাংলাদেশের টিম খেলতো, তাইলে আমি বাংলাদেশের পক্ষে থাকতাম। আমরা আমেরিকায় থাকি, আমাদের অস্তিত্ব, মজ্জা, আমাদের পরিবার সবকিছু আমেরিকার উপর নির্ভরশীল। আমাদের সন্তানরা আমেরিকায় বড় হচ্ছে, আমরা চাই আমেরিকার বিজয় হবে। 13 জুন ব্রাজিল ও মরক্কোর ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের সূচনা ঘটবে মেটলাইফ স্টেডিয়ামের। দেশ জুড়ে নিখোঁজ অভিবাসী শিশুদের উদ্ধারে স্যাংচুয়ারি সিটিগুলোতে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কোয়েন মালিন অভিযোগ করেন, মায়ামি ও নিউ ইয়র্ক সিটির মতো স্যাংচুয়ারি শহরে স্থানীয় প্রশাসন ফেডারেল সংস্থার কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এ সময় নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানিকে উগ্র সমাজতান্ত্রিক হিসেবে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, মামদানির নীতির কারণে এনওয়াইপিডি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না। অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ দাবি করেন, বাইডেন প্রশাসনের সময় অন্তত 475,000 অভিভাবকহীন শিশু দেশে প্রবেশ করেছিল, যাদের মধ্যে 300,000-এরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ধরনের অপরাধ দমনে ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতি তুলে ধরে গুয়েতেমালার 3 অবৈধ অভিবাসীর বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা জানান তিনি। তার দাবি, অভিযুক্তরা বাইডেন প্রশাসনের তৈরি করা আইনি দুর্বলতা কাজে লাগিয়ে 1 ডজনেরও বেশি শিশুকে আমেরিকায় পাচারের ষড়যন্ত্রে যুক্ত ছিল। তিনি আরও জানান, জাস্টিস ডিপার্টমেন্ট এবং ডিএইচএস এর সমন্বয়ে গঠিত জয়েন্ট টাস্ক ফোর্স আলফা এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানে নেতৃত্ব দিচ্ছে। ডিএইচএস সেক্রেটারি মার্কোয়েন মালিন নিখোঁজ এসব শিশুকে উদ্ধারে আইস, এইচএসআই এবং সিবিপির তৎপরতার প্রশংসা করেন। মালিন দাবি করেন, উদ্ধার হওয়া 146,000 শিশুর অধিকাংশেরই সন্ধান মিলেছে স্যাংচুয়ারি সিটিগুলোতে। তবে এই শহরগুলোর মেয়ররা ফেডারেল সংস্থাকে সহায়তা করছে না বলে অভিযোগ করেন তিনি আরও অভিযোগ করেন, সীমান্তে নারীদের যৌন নির্যাতন এবং শিশুদের পাচারের বিষয়ে জানা সত্ত্বেও বাইডেন প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। নিখোঁজ এসব শিশুকে উদ্ধারে সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানির তীব্র সমালোচনাও করেন সেক্রেটারি। তার অভিযোগ, এনওয়াইপিডি যথেষ্ট দক্ষ হলেও মামদানি তাদেরকে কাজ করতে বাধা দিচ্ছেন। ফরেন ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স অ্যাক্ট বা ফাইসা আইনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব হাউসে বিপুল ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। ডেমোক্র্যাটরা ছাড়াও 19 জন রিপাবলিকান বিলটি আটকে দেওয়ার পক্ষে ভোট দেন। স্পিকার মাইক জনসন ফুটবল বিশ্বকাপ এবং দেশের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের এই সময়ে আইনের মেয়াদ শেষ হওয়াকে দেশের জন্য বড় হুমকি হিসেবে সতর্ক করেন। অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ জানান, বিতর্কিত বিল পুলটিকে অ্যাক্টিং ডিএনআই হিসেবে নিয়োগ এবং ফাইসা আইনের প্রয়োজনীয় সংস্কার না করার কারণেই তারা বিপক্ষে অবস্থান নিয়েছেন। অ্যাক্টিং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে অনভিজ্ঞ বিল পুলটিকে নিয়োগ নেয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ফাইসার মেয়াদ বাড়ানোর প্রস্তাব বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস। ফাইসা আইনের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে হাউসে অনুষ্ঠিত ভোটাভুটিতে এর বিপক্ষে 218টি এবং পক্ষে 198টি ভোট পড়ে। ডেমোক্র্যাটদের সাথে একজোট হয়ে 19 জন রিপাবলিকান আইন প্রণেতা এই বিলের বিপক্ষে ভোট দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বিলটির মেয়াদ সম্প্রসারণের অনুরোধ জানালেও আইন প্রণেতাদের বিরোধিতায় তা ভেস্তে যাওয়ার পর ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলন করেন স্পিকার মাইক জনসন। তিনি বলেন, আইনটির মেয়াদ যেন শেষ না হয় তা নিশ্চিত করতে হাউসে তারা সাধ্যমতো সবকিছু করেছেন, কিন্তু ডেমোক্র্যাটরা এটিকে রাজনৈতিক জিম্মি হিসেবে ব্যবহার করছেন। স্পিকার বলেন, পুলটিকে অ্যাক্টিং ডিএনআই হিসেবে ট্রাম্পের নিয়োগ সাময়িক সময়ের জন্য। 1978 সালে পাশ হওয়া এই আইনের মূল উদ্দেশ্য হল দেশের মাটিতে বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকা সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারি চালানো। ফুটবল বিশ্বকাপ ও আমেরিকার 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের এই সময়ে ফাইসার মেয়াদ শেষ হওয়াকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন স্পিকার। অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বৃহস্পতিবারের এই ভোটকে লোক দেখানো বলে আখ্যায়িত করেন এবং বলেন, রিপাবলিকান নেতৃত্ব আগে থেকেই জানতেন প্রস্তাবটি ব্যর্থ হবে। বিল পুলটি অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করবেন। স্পিকার জনসনের এমন যুক্তিতে সন্তুষ্ট নন জেফ্রিজ। ফাইসার মেয়াদ শেষ হলে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলটিকে নিয়োগ দিয়েই বরং ঝুঁকি তৈরি করেছে ট্রাম্প। ইরান যুদ্ধের বিষয়ে জেফ্রিজ বলেন, এই যুদ্ধে ইরান আগের চেয়ে শক্তিশালী হয়েছে এবং ট্রাম্প যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে উল্টো দেশকে ঝুঁকির মুখে ফেলেছেন। জেফ্রি এপস্টিনের নথি প্রকাশ নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন দাবি করেছেন, এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের উদ্যোগ ঠেকাতে ট্রাম্পের চাপেই হাউসের কার্যক্রম 8 সপ্তাহের জন্য স্থগিত রাখেন স্পিকার মাইক জনসন। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে গ্রিন বলেন, এক অস্বস্তিকর ফোনালাপে ট্রাম্প তাকে জানান নথিগুলো প্রকাশ হলে তার কিছু বন্ধু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এপস্টিন ইস্যুতে ট্রাম্পের অবস্থানকে বিশ্বাসঘাতকতা বলে সমালোচনা করেন তিনি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি প্রকাশ ও হোয়াইট হাউসের ভূমিকা নিয়ে নতুন করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। এবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন। তিনি জানান, এনওয়াইডির প্রতিবেদনে উঠে আসা তথ্যগুলো তার কাছে নতুন নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে গ্রিন জানান, 2025 সালে ট্রাম্পের নির্দেশে স্পিকার মাইক জনসন 8 সপ্তাহের জন্য কংগ্রেসের অধিবেশন বন্ধ রেখেছিলেন যাতে এপস্টিন নথি প্রকাশের বিল পাশ হতে না পারে। তিনি জানান, ওই বিল পাশের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটি অস্বস্তিকর ফোনালাপ হয়েছিল তার, যেখানে ট্রাম্প তাকে স্পষ্ট করে বলেন নথিগুলো প্রকাশ পেলে তার বন্ধুরা আঘাত পাবেন। টেইলর গ্রিন আরো জানান, এপস্টিনের নথি প্রকাশের জন্য লড়াই করায় প্রেসিডেন্ট তাকে বিশ্বাসঘাতক বলে ডাকেন এবং তার ছেলে হত্যার হুমকি পাওয়ার পর ট্রাম্প টেক্সট মেসেজ পাঠিয়ে বলেন তিনি এর যোগ্য। গ্রিন ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এই জঘন্য বিষয়গুলো ধামাচাপা দিতে নথি প্রকাশে বাধা দিচ্ছে তারাই দেশের জনগণের কাছে বিশ্বাসঘাতক এবং এই তালিকায় প্রেসিডেন্টও অন্তর্ভুক্ত। সাবেক এই কংগ্রেসম্যান আরো অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় এপস্টিনের নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি তা ভঙ্গ করেছেন। এপস্টিনের নথি প্রকাশের জন্য লড়াই করা রিপাবলিকান আইন প্রণেতাদের প্রেসিডেন্ট ট্রাম্প লক্ষ্যবস্তু করায় ক্ষোভও জানান তিনি। অন্যদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া এই ধামাচাপা দেওয়ার চেষ্টার পরিধি আরো বিস্তৃত বলে দাবি করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জাতীয় নিরাপত্তার জন্য নির্ধারিত সিচুয়েশন রুমে সুজি ওয়াইলস, ক্যাশ প্যাটেল এবং টড ব্ল্যাঞ্চের মতো শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক করেছেন। এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য হল গিলেন ম্যাক্সওয়েলকে ব্যবহার করে এপস্টিনের নথি থেকে ট্রাম্পের নাম মুছে ফেলার কৌশল খোঁজা। গার্সিয়া জোর দিয়ে বলেন, হাউস ওভারসাইট কমিটিকে অবশ্যই ভাইস প্রেসিডেন্টকে তলব করে জবাবদিহি করতে হবে। এছাড়া অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে তিনি পূর্ণ স্বচ্ছতার দাবি জানান এবং বলেন, ভিডিও রেকর্ড করা সহ প্রকাশ্যে এই শুনানি হতে হবে। বিল গেটস এবং এপস্টিনের সাবেক সহকারী লেসলি গ্রফের সাম্প্রতিক সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রভাবশালী ব্যক্তিদের অপরাধের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে এবং ভুক্তভোগীদের ন্যায় বিচারের স্বার্থে এই তদন্ত চলবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।